আসসালামু আলাইকুম। ইউএন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে কথা বলছি আব্দুল হালিম। আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরব। কেউ হয়তো বিশ্বাস করুন, আবারও কেউ হয়তো বিশ্বাস করবেন না। তবু আমি আশা রাখবো আপনার ঘটনাটা শুনবেন মন দিয়ে। তাহলে ঠিক আছে, কথা না বাড়িয়ে আমাদের মূল ঘটনায় চলে যাব। আমি জানি এ কথাটি অনেকেই বিশ্বাস করবেন, আবার অনেকেই বিশ্বাস করবেন না। কেউ বলবে হ্যালুসিনেশন, কেউ বলবে অপটিক্যাল ইলিউশন, কেউ বলবে আবার ডিপ ওয়ার্ডার। যে যাই বলো, এর বৈজ্ঞানিক ভিত্তি থাক বা না থাক, তিনজন মানুষের মনের খুনে ক্ষত হয়ে থাকা বাস্তবিক ঘটনাটি নির্ভেজাল এবং সত্য। ঘটনাটি আজ থেকে 8 থেকে 10 বছর আগে শীতকালীন ছুটিতে কলেজ বন্ধ থাকায় গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। দুদিন পরেই জানলাম আমাদের পাশের গ্রামে যাত্রাপালার আয়োজন করেছে। শহরের জীবনে এসব সংস্কৃতির সাথে পরিচিত না থাকায় খুব ইচ্ছে করছিল সরাসরি যাত্রা দেখা। রাতে ডিনার সেরে আমরা 10টার দিকে রওনা হলাম ওই স্থানে, কারণ যাত্রা 10টায় শুরু হয়ে একটানা রাত 1টা পর্যন্ত চলবে। তখন শীতকাল ছিল। আমি, আমার এক চাচাতো ভাই এবং আমার সমবয়সী এক চাচা, তিনজন মিলে রওনা হলাম। পথে আরো বেশ কয়েকজন সঙ্গী পেলাম। অবশ্যই রাত 10:30টায় পৌঁছালাম। দেখলাম যাত্রা শুরু হয়ে গেছে। পালার নাম কমলার বনবাস। টেলিভিশনে একবার যাত্রা দেখেছিলাম, কিন্তু ওই যাত্রা আর এই যাত্রার মাঝে মৌলিক কিছু পার্থক্য আছে। যাত্রার প্রতিটি পর্বে বিরতিতে একটি করে অশ্লীল নৃত্য প্রদর্শিত হচ্ছিল। ওইসব বাদ দিলেই ভালো লাগছিল যাত্রা। রাত 11:15টার দিকে হঠাৎ করে এলাকার মুরব্বীরা ঢোল বেঁধে হাজির হয়ে অশ্লীলতার অভিযোগে যাত্রা ভঙ্গ করে দিলেন এবং মাইক যোগে সবাইকে যার যার বাড়ি চলে যেতে অনুরোধ করলেন। সবার সাথে আমরাও রওনা হলাম বাড়ির পথে। কিছুদূর যাওয়ার পর সবাই দাঁড়িয়ে গেল। সবাই ভাবছিল এতক্ষণে হয়তো আয়োজক কমিটি একটা দফা করে ফেলে। শেষে বিরক্ত হয়ে আমি, আমজাদ আর ফারুককে নিয়ে রওনা দিলাম এবং তাড়াতাড়ি পৌঁছানোর জন্য রাস্তার বদলে ফসলি জমি বিশাল মাঠের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন সবার ফসল কাটার পর্ব শেষ, তাই জমির আইলের পরিবর্তে জমির উপর দিয়ে হাঁটা শুরু করলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর টের পেলাম আজ প্রচুর কুয়াশা জমেছে। যাত্রা প্যান্ডেলের আলোর কারণে এতক্ষণ সমস্যা না হলেও ঘন কুয়াশার কারণে 10 হাত জোরের জিনিসও দেখা যাচ্ছিল না। কুয়াশা যেন আমাদের গ্রাস করে ফেলেছে। ক্ষীণ চাঁদের আলো তাকায় দেখে শুনে পা ফেলতে পারছি না। তারপরও আমাদের এলাকার জমি চোখ বেঁধে দিলেও পৌঁছাতে পারবো এমন একটা আত্মবিশ্বাস আমাদের ছিল। তাই ভয়ের বদলে উপভোগই করছিলাম বেশি। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটি মেয়ে জমিতে পড়ে আছে। পরনে তার যাত্রাপালাদের পোশাক, উপর হয়ে পড়ে আছে সে। আমজাদ বলল, মনে হয় মুরব্বীদের আক্রমণ করেছিল, তাই সে এদিকে দিয়ে দৌড়ে পালাতে গিয়ে ভয়ে বেহুশ হয়ে গেছে। তাকে শনাক্ত করার জন্য আমরা উঠালাম। আমাদের মনে কোনো ভয় ছিল না। ততক্ষণে চক্ষু আমাদের কপালে। একই, ওর গায়ে পোশাক নেই, সারা শরীর অসংখ্য ক্ষত, গলায় ওড়না পেঁচানো, চোখ দুটো খোলা যেন বের হয়ে যাচ্ছে। উল্টানো শরীরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তাই প্রথম দেখায় বুঝতে পারিনি। ওকে উল্টানোর জন্য ওর হাত ধরার সময় কেমন যেন একটা অনুভূতি হলো, কেমন যেন একটা ভয় লাগছিল। তখন ফারুক বলল, নিশ্চয় এটা মার্ডার, এক্ষুনি সবাই পালাই। কেউ দেখে ফেললে আমাদের সন্দেহ করবে, তাই তিনজনই একসাথে দিলাম দৌড়। আমরা যদি ট্রাকে দৌড় দিলে সম্ভবত বিশ্ব রেকর্ডটা উসাইন বোল্টের না হয়ে হয়তো আমাদেরই হতো। সে যাই হোক, দৌড়াতে দৌড়াতে একসময় মনে খটকা লাগলো, আমরা কি সঠিক পথে যাচ্ছি? কিছু দূর যেতেই দেখলাম আমাদের যে পথে যাওয়ার কথা ছিল আমরা তার উল্টো দিকে আরেক ইউনিয়নে এক গ্রামে চলে এসেছি।
একবার ভাবলাম এক গ্রামে আমার এক ফুফু থাকেন, ওনার বাসায় চলে যাই, সকালে রওনা হব। ফারুক বলল ওর মা ওর জন্য অপেক্ষা করুন, কারণ ফারুকের বাড়িতে অন্য কোনো পুরুষ নেই এবং একটা নতুন কাঠের ঘর বেঁধেছে, যার দরজা এখনো দেওয়া হয়নি। এদিকে পরের দিন যদি শুনে যে ওখানে ধর্ষণ ও হত্যা হয়েছে এবং আমরা আমাদের গ্রামের পরিবর্তে এখানে এসেছি, তবে ফুফা আমাদের সন্দেহ করতে পারে, এমনকি পুলিশের কাছে তুলে দিতে পারেন। তাই আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার ভাবলাম পথ হারানোর সম্ভাবনা নেই, কারণ একটা ছোট নালা সোজা আমাদের গ্রামে প্রবেশ করেছে। তাই আমরা নালার পাশ দিয়ে হাঁটা দিলাম। সেদিন যদি আমরা বুঝতাম আমাদের সামনে কঠিন বিপদ, তবে ওই গ্রামে থেকে যেতাম। আমরা যে নালার পাশ দিয়ে হাঁটছি ওই পথেই আমাদের গ্রাম, আনুমানিক 5 কিলোমিটার দূরে। আমরা ভূতে বিশ্বাসী ছিলাম না, তাই নির্ভয়ে হাঁটা দিলাম। অর্ধেক পথ আসার পর আমরা যে স্থানে পৌঁছালাম তার থেকে নিকটতম বসতির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। প্রায় আয়তাকার ফসলের জমির মাঠ, গুগল ম্যাপ থেকে দেখলে যেন ফুটবল মাঠ। ধান চাষের সময় এ মাঠের দৃশ্য যে কত মনোমুগ্ধকর ও অকল্পনীয় ভাবাই 10 থেকে 15 কদম যাওয়ার পর দেখলাম আরেক যাত্রাপালার একটি মেয়ে পড়ে আছে ঠিক আমাদের সামনে। আমজাদ বলল, এবার খাইছি। আমরা তো মনে হয় সব যাত্রাপালারই ধর্ষণের শিকার হয়েছি। কাল পুলিশ এসে আশেপাশের গ্রামগুলো তছনছ করে ফেলবে। ফারুক আমাদের নিষেধ করলো যেন কাউকে যেন হাত না লাগাই। সে যাই হোক, আমরা মনে সাহস সঞ্চয় করে সামনের দিকে হাঁটা দিলাম। 15 থেকে 20 কদম যাওয়ার পর একটা আওয়াজ পেলাম। সে দেখতে আছে বলে পিছনে ফিরে তাকিয়ে চোখে আমাদের আওয়াজ পাতা লাগলো। খিলখিল করে হেসে সে আমাদের দিকে তাকিয়ে আছে। সে কি ভয়ঙ্কর চাহনি! কুয়াশার মাঝেও তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, সেই মেয়েটাকে যাকে মৃত পড়ে থাকতে দেখেছিলাম কিছুক্ষণ আগে। আমাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে মনে হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমাদের দিকে তাকিয়ে এসে সুর করে গেয়ে উঠল একটু আগে যাত্রাপালার শোনা সুর, যেও না রোহিঙ্গ সূর্যের মূর্ছনায়। সেই গুলি শুনে আমাদের শরীর অবশ হয়ে যাচ্ছিল। এমত অবস্থায় আমজাদ হেঁচকা টানে আমাকে ঘুরিয়ে বলল, চলো ভাগি। আবার দৌড়াতে শুরু করলাম। ঘন্টাখানেক আগের মতো ধর্ষক হিসাবে ফেঁসে যাওয়ার ভয়ে না, ভূতের ভয়ে। সূরা দরুদ, দোয়া যা মনে ছিল চিৎকার করে বলতে লাগলাম। কিছু দূর যাওয়ায় যা দেখি আমরা তো সেই স্থানে চলে এসেছি যেখানে প্রথমবার মেয়েটাকে পড়ে থাকতে দেখছিলাম। দেখলাম মেয়েটা এখনো পড়ে আছে। ভাবলাম এটা সত্যিকারের মৃতদেহ আর নালার পাশে থাকা তো ভোর। বাবা মাত্রই মেয়েটা উঠে দাঁড়ালো আর আমাদের দিকে তেড়ে আসলো আর খিলখিল করে হাসতে লাগলো। আবার দিলাম দৌড়। আমরা সেই যাত্রা প্যান্ডেলের দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু কিছু দূর যেতেই দেখি মেয়েটা সামনের দিক থেকে আমাদের দিকে তেড়ে আসছে। আবার উল্টা দিকে দৌড় শুরু করলাম। আবার উল্টা দিকে দৌড় শুরু করার আগে বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। ভাবলাম এখানে চিৎকার করলে লোকজন শুনতে পাবে, কিন্তু একই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। দৌড় শুরু করলাম, কিন্তু কোন দিকে তার কোনো খবর নেই কারো। প্রায় মিনিট 15 দৌড়ানোর পর মনে হলো আমাদের পিছনে কেউ নেই। তাই একটু রেস্ট নেওয়ার জন্য থামলাম। আমাদের শরীরে এত শক্তি ছিল না যে সারা রাতে আমরা দৌড়াতে পারবো। মিনিট খানেক সময় দাঁড়ানোর পর দেখি 3 দিক থেকেই 3জন ছুটে আসছে। ওরা আমাদের থেকে অনেক দূরে ছিল তখনও। অবাক হলাম, কুয়াশার কারণে 10 থেকে 15 ফুট দূরের জিনিসটা দেখা যায় না, কিন্তু
100-150 ফুট দূরের জিনিসটাকেও স্পষ্ট দেখা যাচ্ছে। এ কি করে সম্ভব? আমাদের শুধু একটাই দিকেই খোলা, আমাদের শুধু একটা দিকেই খোলা। এবার আমাদের মুখ খুলল, ফারুক কাঁপতে কাঁপতে বলল, এদিকে যাব না, এটা সম্ভবত ওদেরই ফাঁদ। আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। এদিকে মাথা কাজ করছে না, তার উপর পায়ের ব্যথা। ওরা আরো কাছাকাছি চলে আসছে। অবশেষে আমরা ক্ষীণ কণ্ঠে বলল, শেষবারের মতো কালেমা তৈবা পড়ে নে, যাতে ঈমানের সাথে মরতে পারি। তিনজন একসাথে কালেমা পড়ে যে দিকটা খোলা সেদিকে দৌড় শুরু করলাম। থাক তাদের ভয়, যার নাম নিয়ে দৌড়ছিলাম সে আল্লাহ। আমরা দৌড়াচ্ছি আর পিছনে তাকাচ্ছি। দেখলাম ওরা আমাদের সাথে পাল্লা নিয়ে দৌড়াতে পারছে না। হঠাৎ আমাদের ডাকতে লাগলো, দাঁড়া দাঁড়া বলছি, নয়তো ভালো হবে না। অবাক হলাম, কারণ যেদিকেই গেলাম সেদিকেই তাদের উপস্থিতি। তবে কেন দাঁড়াবো বলে ডাকাডাকি? ভাবলাম আমরা সঠিক পথে এগোচ্ছি, নিরাপদ স্থানের দিকেই যাচ্ছি। আল্লাহকে ধন্যবাদ দিয়ে পেছনে তাকাতেই দেখি তিনটা বিশাল আকৃতির চিতাবাঘে পরিণত হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে এবং মাত্র 10 সেকেন্ডে দূরত্ব অর্ধেক কমিয়ে ফেলেছে। হৃদকম্পন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। আর মাত্র 10 সেকেন্ড বাকি। শেষবারের মতো তাকাতেই দেখি ঘোড়া আকৃতির চিতাবাঘ, চোখ দিয়ে তার অগ্নি পুলিঙ্গ বের হচ্ছে। তিনজন সমান তালে দৌড়াচ্ছি আর মনে মনে মৃত্যুর কাউন্টডাউন শুরু করে দিয়েছি। পেছনের পায়ের আওয়াজ ক্ষীণ থেকে জোরালো হচ্ছে। আমরা দৌড়াচ্ছি সমান তালে। ওদের নিঃশ্বাসের শব্দে অনুভূত হচ্ছে আমাদের 10 ফিট দূরত্বে ওরা। পিছনে তাকানোর সাহস পেলাম না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করছি। এমনই আমজাদের চিৎকার, লাফ দে সামনে দিয়াল। ঠিক তখনই আমার ঘাড়ে একটা গরম বাতাসের মতো অনুভূত হলো। আল্লাহু আকবার চিৎকার দিয়ে প্রায় 3 ফিট উঁচু দেয়াল পার হলাম। ভূমি স্পর্শ করার সময় মনে হলো একটা মাথার উপর পড়েছি। মরমর করে মাথা ভাঙতেই জ্ঞান হারালাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন ক্ষীণ দৃষ্টিতে দেখি আমার শরীরে একটা সাদা কাপড়। ভাবলাম খোদা হয়তো আমাকে মাফ করে দিয়েছে, তাই মৃত্যুর যন্ত্রণা টের পাইনি। স্পষ্ট দেখতে পাচ্ছি। উপরের দিকে যাই দেখি সব সাদা। হাত দিয়ে নিজের শরীর স্পষ্ট করে দেখতে লাগলাম। পরকালের দেহ কি মানুষ আকৃতির থাকে কিনা। মুনকার নাকিরের জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় একটা চিৎকার শুনতে পেলাম। আমার বাবার ঘেন পেয়েছে। একই এত দেখি আমার আম্মার চিৎকার। আস্তে করে চোখ খুলে দেখলাম আম্মা আমার বুকে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে দেখলাম এক পাশের দেওয়ালে লেখা, রোগীর ব্যবহৃত জিনিসপত্র ডাস্টবিনে ফেলুন, আদেশক্রমে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। মা আমাকে ধরে কাঁদছে আর বলছে, 3 দিন ধরে আমি না ঘুমিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। এভাবে 15 থেকে 20 দিন চিকিৎসার পর মহান সৃষ্টিকর্তার কৃপা এবং চিকিৎসক ও মনোবিদদের অক্লান্ত প্রচেষ্টায় আমি সুস্থ হয়ে উঠি। পরে জানতে পারি আমাদের গ্রামের এক মধ্যবয়সী লোক সেদিন ঘুরে কবরে জিয়ারত করার জন্য কবরস্থানে গিয়েছে। তিনি সেখানে গিয়ে দেখতে পান একটা কবর ভাঙ্গা, তার ভিতরে একজন সহ আশেপাশে আরো দুজন মানুষ পড়ে আছে। ভয় পেয়ে গ্রামে গিয়ে ঘটনাটা সে জানায়। উৎসুক গ্রামবাসী এসে আমাদের 3 জনকে অচেতন অবস্থায় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 2 জনের জ্ঞান ফিরলে আমার অবস্থা গুরুতর হওয়ায় আমাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। পরে একজন বুজুর্গ আলেমকে প্রথমে কথাগুলো খুলে বলার পর তিনি বললেন,
আমরা কবরস্থানে প্রবেশ করায় দেখি যে সম্ভবত কিছু দুষ্ট জিনের খপ্পরে আমরা পড়েছিলাম। ওরা সাধারণত এভাবেই কৌশলে দলবদ্ধ মানুষদের বিচ্ছিন্ন করে ভয় দেখিয়ে মজা পায়। এ ধরনের ঘটনা আরও নাকি ঘটেছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমরা তিনজন একসাথে ছিলাম এবং তিনজনই কবরস্থানে প্রবেশ করায় আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারেনি তারা, কারণ কবরস্থানে পবিত্র জায়গা এবং সেখানে কোনো ক্ষতি সাধন করতে পারে না। চিকিৎসায় নিয়োজিত ডাক্তারের সাথে কথা বলে জানলাম অতিমাত্রায় ভয় ক্লান্ত শরীর থাকায় আমরা জ্ঞান হারিয়েছিলাম সেদিন। আমাদের উঠতি বয়সের কারণে হৃৎপিণ্ড সবল ছিল বিধায় হার্ট অ্যাটাক হয়নি। আরও জানলাম সেদিন মুরব্বীদের সাথে সমঝোতা হওয়ায় আধা ঘন্টা বিরতির পর যাত্রা শুরু হয় এবং সবাই নাকি রাত 11টা পর্যন্ত অশ্লীল নৃত্য সমেত যাত্রা উপভোগ করছেন। যাত্রা দলের সবাই বখার তবিয়ত তাদের গন্তব্য পেয়েছে এবং যাত্রা দলের প্রধান আবার আসারও প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ কেউ বলে কবরস্থানে জিন, প্রেত বা আশ্চর্য ধরনের কোনো কিছু থাকে। তাদের বলছি কবরস্থানে ভূত প্রেত থাকে না। এমনকি কবরস্থানে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে না। যদি ঘটে থাকে তবে তা মানুষ দ্বারা ঘটিত হতে পারে, যা এলাকাবাসী ভূতের ঘাড়ে দোষ চাপিয়ে তারা নিকৃষ্ট কাজটা করে থাকেন। আমার গল্পটা এখানে শেষ করছি। তবে যদি আপনারা আমার ইউটিউবটা নিয়ে শুনে থাকেন বা ফেসবুক পেজে এটা শুনে থাকেন, তো অবশ্যই পেজে আপনারা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।